আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়। ভয়াবহ ঘূর্ণিঝড় উমফুন, তারপর অতিমারি কোভিড। গত কয়েক মাস কেটেছে দুঃস্বপ্নের মতো। এগুলো কি পৃথক দুর্ঘটনা, না এদের মধ্যে কোনো যোগ, কোনো কার্যকারণ সম্পর্ক আছে? উষ্ণায়ন, পরিবেশ সংকট, অতিমারি, এর সঙ্গে কি আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা এগুলো সব জড়িত? আর সব থেকে বড় কথা, আমরা কি একেবারেই অসহায়, না এই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকেরই কিছু করার আছে? এই প্রশ্নগুলির উত্তর সন্ধানে এই অনুষ্ঠান পরিবেশের সহজ পাঠ। এতে উপস্থিত থাকবেন বিভিন্ন বিশেষজ্ঞ, যারা এই ব্যাপারগুলির গভীরে গিয়ে আমাদের বুঝতে সাহায্য করবেন, আমাদের দিশারি হবেন। এই অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম প্রায় 6 সপ্তাহ আগে। প্রথম পর্বে কথা বলেছিলাম অধ্যাপক দীপেশ চক্রবর্তীর সঙ্গে। শিরোনাম ছিল নিজেরাই করেছি নিজেদের সর্বনাশ, পরিবেশ বিপর্যয়ের পূর্ব কথা। সময়ের অভাবে সেই আলোচনার একটা অংশ তখন আপনাদের শোনাতে পারিনি। আজ তাই দীপেশের সঙ্গে আরো কিছু কথা। পর্বের শিরোনাম গ্রহ, বিশ্ব, মানুষ, পৃথিবী দখলের পূর্ব কথা। দীপেশ কলকাতার প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন পদার্থবিদ্যার ছাত্র। ইতিহাসে পিএইচডি করেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। এখন তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে ইতিহাস আর দক্ষিণ এশীয় বিষয়ে লরেন্স এ কিমটন ডিস্টিংগুইশড প্রফেসর। তুমি সাম্প্রতিক লেখায়, আলোচনাতে বিশ্ব, দ্য ওয়ার্ল্ড অর দ্য গ্লোব, আর গ্রহ, দ্য প্ল্যানেট, এই দুটোর মধ্যে একটা পার্থক্যের আভাস দিয়েছ। আমরা যেটা নিয়ে আলোচনা করছি তার সঙ্গে এর যোগটা কি? এই সমস্ত কথাগুলো আমি তো প্রাথমিকভাবে ইংরেজিতে বলেছি, তাহলে বাংলায় বললে একটু অনুবাদের মুশকিল হয়। আমরা গ্লোবালাইজেশন বলি, গ্লোবালাইজেশন মানে তার বাংলা আমরা করি বিশ্বায়ন। কিন্তু প্ল্যানেটকে যদি আমরা গ্রহ বলি, তাহলে গ্রহায়ন হয় কিনা সেটা আমি অভিধান খুঁজো। 500 বছর আগে যদি চলে যান, তাহলে দেখবেন যে মানুষের ইতিহাসে নানান জায়গায় নানান শাসন ব্যবস্থা আছে, শহরও হয়েছে, কিছু কিছু ব্যবসা বাণিজ্য হয়, যেমন প্রাচীন ভারতের সঙ্গে প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য হতো, সেটা প্রমাণিত। যেটা হলো 500 বছর আগে, সেটা হচ্ছে এই প্রথমে পর্তুগিজরা, তারপরে স্পেনের লোকেরা, তারপরে ওলন্দাজরা, তারপরে ফরাসি আর ইংরেজরা, ব্রিটিশরা এই যে সাম্রাজ্য গড়তে শুরু করলো। এবং এই সাম্রাজ্যের তফাৎটা ছিল যে ইউরোপিয়ান সাম্রাজ্যগুলো তৈরি হওয়া এবং ইউরোপের অন্য দেশে গিয়ে বসতি গড়া, এর সঙ্গে সঙ্গে অনেক নতুন বিজ্ঞান তৈরি হতে শুরু করলো। সেই বিজ্ঞানের কিছু জিনিস, বিজ্ঞান ধরুন আগেও ছিল, আমাদের ভারতীয়রাও তো এক ধরনের জ্যোতির্বিদ্যা করতো, তাই না? আমরাও তো এক ধরনের গ্রহ নক্ষত্র নিয়ে ভাবতাম, যার থেকে জ্যোতিষী বিদ্যা এলো। সেটা কেউ বলে গ্রিস থেকে এসেছিল, যাই হোক, ছিল তো চর্চা। এবং আমরা তো আমাদের অনেক অঙ্কের লোকের নাম জানি, অনেক
অ্যাস্ট্রোনমার পুরনো ভারতবর্ষে তাদের কথা আমরা বলি। ফলে গ্রহ নক্ষত্র নিয়ে মানুষ অনেকদিন ধরে ভাবছে, এবং অ্যাকচুয়ালি যে সমস্ত মানুষের যে ছড়িয়ে পড়া, আফ্রিকাতে জন্ম হয়ে যে চারদিকে ছড়িয়ে পড়া, তার মধ্যে শেষ যেখানটা মানুষ বসতি গড়েছে সেটা হচ্ছে প্যাসিফিকের দ্বীপগুলো। এবং প্যাসিফিকের দ্বীপগুলো যেভাবে গেছে, আমরা যেটুকু জানি, ওরা কিভাবে সমুদ্র দিয়ে পথ চিনে যেত, সে তো ওই তারা গ্রহ এগুলো খেয়াল করতে করতে যেত। ফলে মানুষ অনেকদিন ধরেই এই গ্রহমণ্ডল, এই যে নক্ষত্র মণ্ডল, এই যে আমাদেরকে ঘিরে একটা আকাশ আছে, সেখানে সূর্য তারা হয়, এ নিয়ে মানুষ অনেকদিন ধরেই ভাবছে, মানে অন্তত কয়েক হাজার বছর ধরে ভাবছে, কোনো সন্দেহ নেই। কিন্তু ইউরোপে কি হলো, ইউরোপে এই যে অন্য দেশে গিয়ে বসতি গড়া এবং অনেক সংখ্যায় লোক পাঠানো কয়েকশো বছর ধরে, এটা ইউরোপিয়ানরা করতে গিয়ে যেটা মানুষের ইতিহাসে প্রথম করতে পারলো, সেটা হচ্ছে যে গভীর সমুদ্র পার হতে পারে এমন জাহাজ তৈরি করা। কারণ তার আগে মোটামুটি জাহাজগুলো ওই তীর ধরে ধরে ঘুরতো আর কি, নৌকোগুলো হয়তো খানিকটা পার হতো, কিন্তু একটা পুরো আটলান্টিক পার হয়ে চলে যাব। এবং এই জাহাজ তৈরি করার পেছনে তার থেকে সমুদ্রবিদ্যাই বলেন, আবার এই যে একই সঙ্গে সেখানে গিয়ে আমি খনিজ পদার্থ খুঁজছি, যেমন ল্যাটিন আমেরিকা থেকে সোনার উপর এনে আমি নতুন কয়েন তৈরি করছি, কেমন। ফলে এই যে মাইনিং এর বিদ্যা, তার সঙ্গে জিওলজি, এই 500 বছরে আমরা যেগুলোকে নতুন বিষয় বলে ভাবি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো অদ্ভুত ভাবে তৈরি হলো। ফলে ইউরোপীয়রা বলতে পারেন যে ওরা আমরা তো একটা পৃথিবীতে বসবাস করতাম, ওরা এই জ্ঞানটা সবার মধ্যে ছড়িয়ে দিল যে এটা একটা গোলক। এটা কেবল রবীন্দ্রনাথ গানে যেমন বলছেন, রবীন্দ্রনাথ যখন একটা গানে লিখছেন, এই যে ধরণী চেয়ে বসে আছে ইহারও মাধুরী বাড়াও হে, তখন যে ধরণীটা একটা গোলক রবীন্দ্রনাথ বলছেন না, ওর চোখ যত দূর যায় পৃথিবীটাকে ফ্ল্যাট লাগছে, কিন্তু এই পৃথিবীটা আসলে গোল। এই বোধটা, এবং সেই জন্য অনেক সময় মনে হয় বিশ্বায়ন না বলে গ্লোবালাইজেশনটাকে গোলকায়ন বললে আরো হয়তো বলতে সুবিধে হয়, যে এই যে পৃথিবীটা শুধু গোল না, এই গোল পৃথিবীতে আমরা ছড়িয়ে পড়তে পারি, আমরা বসবাস করতে পারি, এই করার মতো আমাদের জ্ঞান সম্পদ আহরিত হয়েছে, আমাদের জ্ঞান তৈরি হয়েছে, এইটা ইউরোপিয়ানরা করলো। আমি এখানে একটু জিজ্ঞাসা করছি যে এই যে মানুষের যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে সহজাত প্রবণতা, যেটা তুমি বললে আউট অফ আফ্রিকা বহু হাজার বছর আগে হয়েছিল, তারপর একটা সময় আমরা জানি সেটাও 3-4 হাজার বছর আগেকার কথা, যে আমাদের যে হারাপ্পার সভ্যতা, তার সঙ্গে মেসোপটেমিয়ার সভ্যতার যোগ ছিল। এই ঘুরে বেড়ানোর প্রবণতাটা, এটা তো নতুন নয়, এটা তো অনেক দিন ধরে, অনেক। তো সেইটা আর এইটা এখন যেটা হচ্ছে, তুমি যে বললে 500 বছর আগে যেটা হতে শুরু করেছে, তার মধ্যে মূল পার্থক্যটা কোথায়? না, মূল পার্থক্যটা সেটা আসছে, মূল পার্থক্যটা বলে বুঝতে হবে যে বিজ্ঞান প্রযুক্তির ফলে ঘোরাঘুরিটা এবং আমাদের মধ্যে সংযোগ অনেক বেড়ে গেছে। একবার যখন পালতোলা জাহাজ থেকে যখন স্টিমের জাহাজে এলাম, স্টিমের জাহাজ থেকে যখন এরোপ্লেনে এলাম, মনে থাকবে আপনি যে আমাদের ছোটবেলায় জেট ইঞ্জিন হলো, বোয়িং প্লেন হলো, এবং এই জেট ইঞ্জিন আসার ফলে, তার আগে তো প্রপেলার ড্রিভেন প্লেন ছিল, এই জেট ইঞ্জিন আসার ফলে কিন্তু আস্তে আস্তে প্লেনে চড়ে অনেক লোক যাবে, সাধারণ মানুষ যাবে, এটা সম্ভব হলো। কারণ তার আগে প্লেনে চড়তে পারতো অনেক পয়সাওয়ালা বিত্তশালী লোকরা, কেমন। আর জাহাজে যেমন ভাগ হয়ে গেছিল যে ডেকের যাত্রী আর ক্যাবিনের যাত্রী আলাদা, যারা পয়সা দিয়ে যাচ্ছে তারা ক্যাবিনে যাচ্ছে, যারা কম পয়সা যাচ্ছে তারা ডেকে যাচ্ছে, এই ভাগটা প্লেনে আরো পরে এলো। কেমন, মানে 60-এর দশকের শেষের দিক থেকে বলতে পারেন যে এরোপ্লেনে ম্যাস ট্রানজিট শুরু হলো, এবং এই সমস্তটা অনেক বেড়ে গেছে গত শতাব্দীর 1980-90-এর দশক থেকে, মানে বলতে পারেন 60-এর দশকের শেষ থেকেই অনেক বেড়ে গেছে। যেটা হলো, এই যে ইউরোপিয়ানরা নাজায়ীকরণী করলো, এই যে মানে ওরা একটা টেকনোলজি করলো যাতে পৃথিবীটাকে, এই গোলকটাকে বাঁধতে পারে, যেতে পারে,
ফলে যাতায়াতের সুবিধাটা অনেক বেড়ে গেল। সবচেয়ে যেটা বাড়লো সেটা হচ্ছে মানুষের সংখ্যা। এখানে আমি আরেকটা মানে আমিও সাধারণ শ্রোতার মতন প্রশ্ন করছি। নিশ্চয়ই এগুলো হলো ইউরোপিয়ানরা গোলকটাকে বাঁধলো, কিন্তু এইগুলো যখন হচ্ছিল, প্রযুক্তি দ্রুত চলাচল ইত্যাদি যখন হচ্ছিল, তখন তো এগুলো সদার্থক ভাবেই হচ্ছিল, সবাই ভালো মনে করেই করছিল। মানে সমালোচনা ছিল নিশ্চয়ই, যেমন একটা সময় গান্ধী বলেছিলেন যে আমরা তো সবাই বলি যে পৃথিবীটা ছোট হয়ে যাচ্ছে এই সংযোগের ফলে। এক সময় গান্ধী বলেছেন যে পৃথিবী একটু বড় হয়ে গেলে আমি মনে করবো না কিছু। কিন্তু কিন্তু ওভারঅল মানুষ ভাবছেন এটা ভালো হচ্ছে মানুষের জন্য। তার জন্য এই প্রগতির আইডিয়াটা কিন্তু সবাই গ্রহণ করেছিল, মানে বেশিরভাগ লোক, এবং অনেকে ইউরোপিয়ানদের রাজত্বের সমালোচনা করত। কিন্তু ইউরোপিয়ানরা যেভাবে রাজত্ব চালাতো সেটা তো কেউ ছাড়তে চায়নি। আমাদের ভারতবর্ষের কথা যদি ভাবি, আমরা চেয়েছিলাম যে ইউরোপিয়ানরা আমাদের মালিক থাকবে না, প্রভু থাকবে না, কিন্তু মোটামুটি ওরা যে মানে আমাদের সংবিধান থেকে শুরু করে আমাদের রাস্তাঘাট, টেকনোলজি, মানে মোটামুটি ওরা যেটা এনে দিয়েছিল আমরা সেটাকেই বাড়িয়ে আবার করেছি। সেখানে তোমার কোনো তফাৎ নেই। এমনকি যারা পাশ্চাত্যকে ঘৃণা করে, যে মানে উগ্রপন্থী ইসলামবাদীরা, তারাও তো ওদের মিলিটারি টেকনোলজিটা চায়, তারাও তো রকেট ছুটতে চায়, প্লেন চালাতে চায়। ফলে এই যে টেকনোলজি, যেটা সবাই চেয়েছে, এটার জন্য সেই কারণে আমরা খালি ওদের দোষ দিয়ে লাভ নেই, এবং এটা ভালোভাবেই তৈরি মনে হয় করা হয়েছিল। এবং এটার ফলে যেটা হলো, মানুষের সংখ্যা হঠাৎ 1900 সাল থেকে হই হই করে বাড়তে শুরু করলো। 1900 সালে আমাদের সংখ্যা ছিল মোটামুটি 1.5 বিলিয়ন, 1.6 বিলিয়ন মানুষ পৃথিবী। 2000 সালে সেটা এসে দাঁড়ালো 6 বিলিয়ন, মানে প্রায় 5 গুণ বাড়লাম। আচ্ছা, এই যে বৃদ্ধিটা, তুমি একটু আগে বিশ্বায়নের যে পূর্ব কথা সেটা বলছিলে, এখন সাধারণ মানুষ গ্লোবালাইজেশন এই ব্যাপারটা শুনতে শুরু করেছে মোটামুটি 1990 এই সময় থেকে, তাই তো? মনমোহন সিং এর সময় থেকে, যখন মনমোহন সিং এর প্রথম ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। তো এই যে গ্লোবালাইজেশন 1990, এই যে গ্লোবালাইজেশন, এর সঙ্গে আগের যে গ্লোবালাইজেশন, যেটা নাকি অনেক দিনের, তার মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে, বলতে পারেন যে 1960 পর্যন্ত যে পৃথিবীটাতে আমরা থাকতাম, সেই পৃথিবীটা মোটামুটি ইউরোপিয়ান সাম্রাজ্যবাদের তৈরি করা, এবং তার মধ্যে আমাদের সবগুলো স্বপ্ন ছিল যে আচ্ছা প্রত্যেকটা দেশ উন্নতি করে করে উন্নত দেশের মতো হবে, এরকম একটা নেহেরু পর্যন্ত ধারণাটা ছিল। 1965 পরে যেটা হলো, পাশ্চাত্যের দেশগুলোতে, বিশেষ করে অ্যাংলো দেশগুলোতে, ফরাসি দেশেও হয়েছে, যে ওরা বিশ্বযুদ্ধের পর থেকে ওদের দুরকম সমস্যা হতে শুরু করলো। একটা হচ্ছে বিশ্বযুদ্ধে এত লোক মারা গিয়েছিল যে ওদের যথেষ্ট শ্রমিক ছিল না। ফলে আপনি যদি ভাবেন যে ইংল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজ থেকে লোক কবে এলো, 1950-এর দশকে এসেছে শ্রমিক যারা। সেই রকম ওরা 60-70-এর দশকে গিয়ে দেখলো, কারণ এটা তো জানেন যে যেসব দেশ উন্নত হয়েছে, উন্নতির একটা ফল হয় কি, যে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার যে রেট, সেটা বৃদ্ধি এই রেটটা পড়ে যায়। হ্যাঁ, ফলে অ্যাকচুয়ালি অনেক উন্নতশীল দেশে আমরা যাকে বলি নেগেটিভ পপুলেশন গ্রোথ হয়ে যায়, মানে অর্থাৎ 2 বাবা মার একটি করে বাচ্চা হয়। ফলে ওদের একটা আমাদের ইংরেজি বলতে গেলে ওদের ডেমোগ্রাফিক প্রেশার হলো, যে ওদের এনাফ 60-70-এর দশকে দেখলো ওদের এনাফ স্কিলড লোক নেই। এবং আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এরা প্রত্যেকে দেখবেন এই 60-এর দশকের শেষে গিয়ে ইমিগ্রেশনের আইনগুলো বদলাতে শুরু করলো, যাতে নাকি এই কালো বা খয়েরি রঙের পড়াশোনা করা লোকেরা ওদের ওখানে যেতে পারে। এবং আপনি যদি দেখেন যে আইআইটির কোন ব্যাচ প্রথমে আমেরিকা গেল, তখন দেখবেন ওই 1965-66-র দিকে যারা গ্রাজুয়েট করলো তারা গেল। হ্যাঁ, এবং তার একটা কারণ হচ্ছে যে ওদের
ইনাফ ডেমোগ্রাফিক রিপ্রোডাকশন হচ্ছিল না হুম স্কিল লেবারের জন্য, এবং তারা তখন ঠিক করলো যে এই ইন্ডিয়াতে আইআইটি করেছে, আমরাই তো এইড দিয়েছি, আইআইটি তৈরি হয়েছে, ওখানকার গ্র্যাজুয়েটগুলোকে আমরা নিই নি। ফলে আমরা মানে ভারতীয় ট্যাক্স পেয়ারের পয়সায় পড়াশোনা করে হুম কিন্তু খুলে গেল, এই যে দরজাগুলো খুলে গেল। তার ফলে আমি অনেক সময় বলি যে এই যে নতুন বিশ্বায়ন, হুম সেখানে আমরা দেখতে পাবো যে বিশ্বের যারা এলিট শ্রেণী হুম তারা মাল্টি কালার্ড, তাদের গায়ের রং ভিন্ন ভিন্ন রকম। হুম এবং 1990 থেকে শুরু করে আজকে দেখবেন বিশ্বের যারা ভোক্তা শ্রেণী, যারা অনেক খায় দায় ভালো করে আরাম করে থাকে, হুম সেখানে এখন সাদা চামড়ার লোকের সংখ্যা 30% মতো। হুম হুম হ্যাঁ, মানে 2000 সালেও তারা ছিল প্রায় 80% মতো। হুম খালি এই আচ্ছা, যে এই যে বিশ্বায়ন, জনসংখ্যা বৃদ্ধি, আহ মধ্যবিত্ত যে বর্গটা, তাদের উন্নতি ইত্যাদি, এই যেগুলো ঘটছিল, যেগুলোকে লোকে ভাবতো যে এটাই হচ্ছে সত্যিকারের প্রগতি, হ্যাঁ, এর সঙ্গে প্রাকৃতিক বিপর্যয় বা উষ্ণায়ন, এই ব্যাপারগুলো যে একটা যোগ থাকতে পারে, এটা কোন সময় থেকে বোঝা যেতে শুরু করলো? আচ্ছা, এখানে দুটো ভাগ করতে হবে। একটা হচ্ছে যে এবারে আমরা যদি 1950-এর দশকে যাই, হুম এবং এখানে না এই আমেরিকার MIT ইনস্টিটিউশনটা একটা খুব ইন্টারেস্টিং ভূমিকা আছে থ্রু আউট। ওটা একটা খুব গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন। অ্যাকচুয়ালি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি ছিল বলেই কিন্তু পৃথিবীর আরো অনেক প্রতিষ্ঠানের নাম হলো ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি হুম বা সিঙ্গাপুর ইনস্টিটিউট বা হোয়াটএভার, এগুলো কিন্তু সব MIT নামটাকে নকল করে করা। হুম আর MIT-তে 1950-এর দশকে একজন ইকোনমিস্ট ছিলেন। হুম তিনি 1950 থেকে খুব মানে তাকে প্রায় প্রফেট মনে করা হতো। তার নাম ছিল W রস্টো। হ্যাঁ, ওয়াল্ট রস্টো। ওয়াল্ট রস্টো, এক্স্যাক্টলি। আমরা ওয়াল্ট রস্টো, গ্র্যাজুয়েট ক্লাসে পড়েছি। ওয়াল্ট রস্টো। তার একটা বই ছিল, তাহলে মনে থাকবে, স্টেজেস অফ ইকোনমিক গ্রোথ। হ্যাঁ এবং তাতে একটা কনসেপশন সবাই বলতো টেক অফ, হুম যে আপনার ইকোনমিটা কখন টেক অফ করবে। সেটা আবার এরোপ্লেন দেখে একটা কথা নিয়ে আসা, এরোপ্লেন টেক অফ করে, ইকোনমিও টেক অফ করবে। এখন সেই সময় আরেকজন ইকোনমিস্ট ছিলেন MIT, তার নাম ছিল রবার্ট সোলো, যিনি পরে ইকোনমিক্স এর নোবেল প্রাইজ পান। এরা সব ছিলেন গ্রোথ, মানে ইকোনমিক গ্রোথের পূজারী, কেমন। এবং মনে করতেন, এবং সোলো এমন কথাও বলেছিলেন, একটা আশ্চর্য কথা বলেছিলেন, যখন একজন বলেছিল যে এত রসদ আছে পৃথিবীতে, এত গ্রোথ হবার, তখনই বলেছেন যে না, আমাদের বিজ্ঞানের ফলে আমরা আর্টিফিশিয়াল এই সমস্ত রসদ তৈরি করতে পারবো, এই পৃথিবীটা কোনো বাধা নয়। এরকম স্বপ্ন ছিল। 1962 সালে এক আমেরিকান মহিলা, তার নাম রেচেল কার্সন, তিনি একটা বিখ্যাত বই লেখেন, দ্য সাইলেন্ট স্প্রিং। সেই বইতে উনি প্রথম দেখালেন যে তোমরা যাকে এতদিন ধরে দারুণ দারুণ বলে অভ্যর্থনা করে এসেছো, DDT, যা দিয়ে আমাদের দেশে এখনো মশা মারা হয়, এবং ম্যালেরিয়ার ইরাডিকেশনে যার একটা প্রচন্ড ভূমিকা ছিল, উনি অনেক তথ্য দিয়ে দেখানোর চেষ্টা করলেন যে তা থেকে মানুষের ক্যান্সার হচ্ছে। এবং প্রথম দিকে ওর কথা কেউ মানছিল না, উনি ট্রেন্ড বৈজ্ঞানিক নন ওই বিষয়ে। ফলে ওকে অনেক আন্দোলন করে টোরে কথাটা মানাতে হয়েছিল, শেষ পর্যন্ত তথ্যগুলো আর অস্বীকার করা যাচ্ছিল না। এবং সেটা বলতে পারেন যে প্রথম পরিবেশবাদী, মানে সেকেন্ড হাফ অফ দ্য 20th সেঞ্চুরি পরিবেশবাদী কথা প্রথম হয়তো উনি বলেন। এবং আরেকটা দল, MIT-র আরেক দল ইকোনমিস্ট, তাদেরকে একদল ব্যবসা শিল্পপতি, যাদের একটা অর্গানাইজেশন ছিল, তাকে বলা হতো ক্লাব অফ রোম, ওরা রোমে মিট করতেন। ওরা এদেরকে ইনভাইট করে বলেন যে তোমরা দেখো যে এই মানুষের গ্রোথে, এই যে আমাদের ইকোনমি যে বাড়ছে, এটাতে পৃথিবী কোনো বাধা কিনা, মানে পৃথিবীটা কি, এর কি একটা 1930-40 দশক থেকে একটা কথা উঠতো, অ্যাকচুয়ালি কথাটা আরো পুরনো, 19th সেঞ্চুরির, যে পৃথিবীর ক্যারিং ক্যাপাসিটি কত লোককে পৃথিবী বহন করতে পারে, কত মানুষ বহন করতে পারে, এরকম। তো সেই মানুষেরা, সেই ইকোনমিস্টরা একটা রিপোর্ট বার করলেন, সেটাও MIT ইকোনমিস্টরাই, তার নাম ছিল লিমিটস টু গ্রোথ।
অনেক সময় এটাকে ক্লাব অফ রোম রিপোর্ট বলা হয়, হুম, এবং এটা হচ্ছে 1972 সাল। হুম, ফলে রেচেল কার্সন 1962, এটা 1972। এই 10টা বছরে গুঞ্জন শুরু হলো যে 50-এর দশকে যাকে আমরা প্রণাম করেছি, নমস্কার করেছি উন্নতি বলে, একেবারে কল্যাণকর মনে করেছি। একেবারে কল্যাণকর মনে করেছি, সেটা হয়তো একেবারে কল্যাণকর নয়। হুম, এখন যদি ফিরে গিয়ে দেখেন যে আমেরিকাতে যখন টেলিভিশন, রেফ্রিজারেটর প্রথম মানুষের বাড়িতে বিক্রি করা হচ্ছে, হুম, হুম, রেফ্রিজারেটর বিক্রি করা হচ্ছে এই বলে যে এর ফলে মেয়েরা মুক্তি পাবে, হুম, এই বাড়ির কাজের যে একটা ক্লান্তিকর দিক থাকবে না। বিশেষ করে ওয়াশিং মেশিনের বিক্রিতে বলা হচ্ছে যে মেয়েদের মুক্তি দেওয়া হচ্ছে ইত্যাদিতে 50s। ফলে এই যে গুঞ্জনটা, এটা 70s গিয়ে 75 সালে ইউনাইটেড নেশন সেটাকে অফিসিয়ালাইজ করে দিল, একটা পরিবেশবাদী চেতনা আসতে শুরু করলো যে এই যে গ্রোথের ফলে পরিবেশে, তখনও কিন্তু পরিবেশ বলতে মানুষের যে ইমিডিয়েট পরিবেশ তাই ভাবা হতো, এবং সেই পরিবেশের ক্ষতিটা আমরা দেখতে পেতাম। যেমন লন্ডনের স্মগ, টোকিওর স্মগ, এগুলো, বা লস এঞ্জেলেসের স্মগ তো এখনো বিখ্যাত, দেখতে পাওয়া যেত। ফলে একদিকে একটা পরিবেশবাদী আন্দোলন শুরু হলো যেটা মানুষের ইমিডিয়েট পরিবেশ নিয়ে, এবং যে যে পরিবেশ দূষণ চোখে দেখা যায়, নদীর জল খারাপ হয়ে যাচ্ছে। এখানে আমি একটা প্রশ্ন করি যে এই যে একটা মানসিকতা একটু একটু বদলাতে শুরু করলো, এটা কি শুধু উন্নত দেশগুলোতে হলো, না এর প্রভাব আমরা যেগুলোকে ডেভেলপিং কান্ট্রিজ বা উন্নয়নশীল দেশ বলি সেখানেও ওই সময় 70-এর দশক ইত্যাদিতে এসেছিল কি? হ্যাঁ, আসতে শুরু করলো, কারণ জায়গা এমনিতে ধরুন ভারতবর্ষে, আমার ঠিক ডেটটা মনে হয়, চিপকো আন্দোলন কবে হয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, সেটা আমাদের 70s শেষের দিকে, সেটা আমাদের প্রথম পরিবেশবাদী আন্দোলন। দ্বিতীয়ত, হ্যাঁ, এবং আপনার আরেকটা জিনিস যে দ্বিতীয়ত এই যে অনিল আগরওয়াল আর সুনিতা নারায়ণ মিলে দিল্লিতে সেন্টার ফর সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট করলেন এই 1980-র গোড়ার দিকে, এবং ওরা প্রত্যেক বছর তখন একটা রিপোর্ট বার করতেন, অ্যানুয়াল রিপোর্ট অন দ্য স্টেট অফ ইন্ডিয়াস এনভায়রনমেন্ট বলে। ফলে আমাদের দেশে এটা 80-র দশকে আসতে শুরু করলো একটু একটু করে। আরেকটা জিনিস হলো, একই সঙ্গে তর্কটা তখন এরকম চলছিল যে যারা নাকি ইকোনমিক গ্রোথের পক্ষে, মানে অর্থনৈতিক বৃদ্ধির পক্ষে, তারা বলতে শুরু করলেন যে হ্যাঁ, কিন্তু দেখো, একবার যখন লন্ডনের আকাশ পরিষ্কার করতে পারলো, টোকিওর আকাশ পরিষ্কার হলো, তারা বলতে শুরু করলেন দেখো, হ্যাঁ, যখন একটা দেশের শিল্পায়ন হয় তখন গোড়ার দিকে এরকম নষ্ট হয় ঠিকই, কিন্তু একবার বড় লোক হয়ে গেলে সব আর ঠিক করে ফেলা যায়। এটাকে অনেক সময় বলা হতো ইকোনমিক্স, একটা কুজনেটস কার্ভ বলে একটা কার্ভ ছিল না, সেটা নকল করে বলা হতো যে এইরকম, যে হ্যাঁ, গোড়ার দিকে এরকম দূষণ বাড়বে, কিন্তু তারপরে বড় লোক হলে আবার দূষণ কমিয়ে ফেলা যায়। তাই এটা একটা টেম্পোরারি অবস্থা। এই কথা আমি এই জন্য বলছি যে এই ক্লাইমেট চেঞ্জের কিন্তু এই যে অ্যাটমসফিয়ারে গ্রিন হাউস গ্যাস পাঠানো, কার্বন ডাইঅক্সাইড পাঠানো, এর কিন্তু কোনো কুজনেটস কার্ভ নেই। দেশ যত উন্নতি হবে তত CO2 আরো বাড়বে, মানে এটাকে আমি বড় লোক হয়ে আরো কমিয়ে দেবো, এই উপায়টা নেই। ফলে সেই জন্য অনেকেই বিশ্বের জলবায়ু সম্বন্ধে যে চেতনা আর পরিবেশ সম্বন্ধে চেতনা অনেকে আলাদা করেন। মানে এই বলতে যে যেন পরিবেশ চেতনাটাকে আরো উন্নীত করে একটা অন্য ধাপে নিয়ে যাওয়া হলো জলবায়ু চেতনা, এবং এই দুটোর ভাবনা চিন্তার সূত্রও আলাদা। অর্থাৎ আমরা পরিবেশ নষ্ট করছি, এটা চোখে দেখে লোকে বলতে শুরু করলো যে দেখো, এটা নিউক্লিয়ার প্লান্ট করেছো, কিন্তু ডাউনস্ট্রিম একটা নদীর ক্ষতি হয়ে যাচ্ছে। বা এখানে হরিদ্বারে যেমন আমরা চোখে দেখতে শুরু করলাম যে হরিদ্বার ঘিরে যত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হতে শুরু করলো, হরিদ্বারের কাছাকাছি গঙ্গার রং বদলে যেতে শুরু করলো। ক্লাইমেট ডিজিজ এন্ড দি এন্ড অফ অ্যান এম্পায়ার। তার মানে এই যে পরিবেশ সংকট, মহামারী এবং একটা সভ্যতার পতন, এটা তো আগেও ঘটেছে। হ্যাঁ, এই সময় ঘটেছে, ল্যাটিন আমেরিকাতে ঘটেছে। এখন পার্থক্যটা কি? এখন একটা বড় পার্থক্য হচ্ছে যে এই মহামারী হতে পারে এমন অসুখ অনেক ঘন ঘন আসছে। মানে আগে এগুলোর ভেতরে
কয়েক দশকের তফাৎ, কয়েক শতাব্দীর তফাৎ। এখন ইউরোপে ধরুন ব্ল্যাক ডেথের কথা আমরা সবাই জানি, হ্যাঁ ইন্ডিয়াতে 19th সেঞ্চুরিতে প্লেগ এসেছিল আমরা জানি, এমনকি আমাদের জীবৎকালে সুরাতে একবার প্লেগ হয়েছিল, হুম কিন্তু ছড়িয়ে পড়েনি সর্বত্র। কিন্তু এখন যেটা হচ্ছে যে মানে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে এরকম অতিমারি বা পোটেনশিয়াল অতিমারি, হুম আহ, ওরা হিসেব করে দেখছেন যে গত 13 বছরে বোধহয় 5টা না 7টা হয়েছে। হুম হুম ফলে এখন এটার ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে গেছে। হুম। এবং এর সঙ্গে এই যে অতিমারি, এর সঙ্গে তথাকথিত উন্নয়ন এবং পরিবেশ সংকট, এর একটা নির্ঘাত যোগ আছে, তাই তো? বটে, হ্যাঁ। আমরা যে এবং আমরা যারা ওইভাবে ভাবে, তারা কি ভাবেন, তারা ভাবেন যে হ্যাঁ এরকম একটা সমস্যা হবে, তখন আমরা আবার নতুন টেকনোলজি তৈরি করব, নতুন টিকা তৈরি করব। শুধু তাই না, এখন একদল লোক বলেন যে আমাদের এই ডিজাস্টার নিয়েও যা বলা হয়, যারা নাকি মেনে নিতে চান যে ডিজাস্টার হচ্ছে আমাদের ক্রমাগত উন্নতির মূল্য, তারা বলেন তাহলে আমাদের আর্লি ওয়ার্নিং সিস্টেম তৈরি করতে হবে। সেটা যেমন সমুদ্রের ঝঞ্ঝা নিয়েও করতে হবে, ঝড় বৃষ্টি নিয়ে করতে হবে, তেমনি অতিমারি নিয়েও করতে হবে। ফলে অতিমারি নিয়েও এখন একটা চেষ্টা চলছে যে আর্লি ওয়ার্নিং করা যায় কিনা, যে বেরোলে পরেই। তার কতগুলো রাজনৈতিক সমস্যা, এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম, এবং তার সেখানে আমরা যেতে পারি, হয়তো গ্রহের প্রশ্নে আসতে পারি, তার কতগুলো ইন্টারেস্টিং সমস্যা আছে। কিন্তু যারা নাকি এখনো মনে করেন যে মানুষের এই মডেলটাই মানুষের জন্য সবচেয়ে ভালো, এবং এটা মূলত ইকোনমিস্টরা মনে করেন, কারণ ইকোনমিস্ট তো এটা একেবারে বিষয়, ওরা এটা করেই খান। ফলে ওদের তো এটা ছাড়া তো ওদের ব্যবসা উঠে যাবে। ফলে ফলে ওরা খুব করে বলছেন যে হ্যাঁ তাহলে আর্লি ওয়ার্নিং সিস্টেম করো, আরো টেকনোলজি বাড়াও। মানে আমরা একটা কিছু একটা খুঁজে বের করবই। হ্যাঁ, এখন আমাদের সভ্যতাটা কিন্তু এই উন্নতির পেছনে ছুটছে যে সভ্যতা, সে আসলে একটা জুয়ারি সভ্যতা। মানে সে একটা ওয়েজার করছে, একটা গ্যাম্বল করছে, যে আমার বুদ্ধি এত বেশি যে প্রত্যেকটা পদে আমরা একটা কিছু বার করে ফেলবো। এই জুয়া খেলাটার উপরে দাঁড়িয়ে আছে এই সভ্যতাটা। তার মানে আমরা এখনো বিশ্বাস করে যাচ্ছি, অথবা আমরা বুঝতে পারছি না যে এই যে প্রাকৃতিক সংকট এর সঙ্গে অতিমারি যে যুক্ত, সেটা আমরা হয়তো বুঝতে পারছি, হয়তো পাচ্ছি না। 1, 2, আমরা ভাবছি যে এটা ঠিক আছে, এটা সাময়িক, এটা কেটে যাবে। আর 3, আমরা হয়তো বুঝতে পারছি না বা বুঝতে চাইছি না যে এতে আমাদের ব্যক্তিগত বা গোষ্ঠীগতভাবে কোনো দায়িত্ব আছে বা কিছু করার আছে। সেদিনই আমাকে এক জিওলজিস্ট বন্ধু ইংল্যান্ড থেকে লিখেছেন যে দীপেশ, আমার মনে হয় পৃথিবীর সম্বন্ধে অনেক অপ্রিয় কথা সায়েন্টিস্টদের গবেষণাপত্রে লুকিয়ে আছে, এবং সেটা পলিটিশিয়ানরা বাইরে আনতে চান না। কারণ বাইরে আনলে ব্যবসাদার, পলিটিক্স, মানে এই যারা আজকের পৃথিবীটা চালাচ্ছে, যারা এটাকে লুটে পুটে খাচ্ছে, সবাই তো একরকম খাচ্ছে না, কেউ বেশি খাচ্ছে কেউ কম খাচ্ছে, যারা বেশি খাচ্ছে তারা এই বেশি খাবার যে সুবিধে হয়েছে ছাড়তে চান না। ফলে ফলে একটা অর্থে জ্ঞান পাপী মানুষকে বলা যায়, যে কোন কোন মানুষের তো এই জ্ঞানটা হয়েছে, কারণ এই যে বিশ্বের উষ্ণায়ন বা ক্লাইমেটের কথা তো 1950-এর দশক থেকে কথাটা উঠেছে খুব সিরিয়াসলি। কথাটা অ্যাকচুয়ালি একজন সুইডিশ সায়েন্টিস্ট, তিনি নোবেল প্রাইজও পেয়েছিলেন, স্ভান্তে আরেনিয়াস বলে, তিনি কথাটা তুলেছিলেন 1890-এর দশকে। কিন্তু তার ধারণা ছিল যে পৃথিবীটা গরম হয়ে উঠলে চাষবাসের সুবিধে হবে, আরো বেশি ফসল ফলবে। ফলে উনি ভাবতেন এটা ভালো জিনিস হচ্ছে। গত 11,000 বছর যখন বরফের যুগ, আইসেজ চলে গেল, পৃথিবী আস্তে আস্তে গরম হতে শুরু করলো, তখন কৃষি এলো, জনসংখ্যা বাড়লো, ইত্যাদি ইত্যাদি। কাজে এই যে পৃথিবী উষ্ণতর হওয়া, সেটা তো একটা ভালো দিকও ছিল বটেই। তো মানে ব্যাপার হচ্ছে, মানুষের কথা ভাবলে 1900 সাল যদি মানুষের সংখ্যা আজকে 1 বিলিয়ন 2 বিলিয়ন হতো, এত সমস্যা হতো না। এই যে শহরায়ন, আমাদের আরবানাইজেশন, ভারতবর্ষের আরবানাইজেশন খুব একটা ভালোভাবে হয়নি, সেটা ঠিকই, কিন্তু এই যে জনসংখ্যার যে সমস্যা, এটা তো বিদেশে
পশ্চিমেও আছে, কিন্তু সেখানে তো শহরায়নটা অনেকটা ঠিকঠাক ভাবে হয়েছে, তাই না? ঠিকঠাক ভাবে হয়েছে, কিন্তু হয়েছে কি, মানে আজকে যেমন যদি এই বিশ্বের তাপমাত্রা না বাড়তো, তাহলে আমরা এইভাবে বলতাম যে হ্যাঁ ঠিক আছে এখনো খারাপ লাগছে, কিন্তু আহ, আরো উন্নতি করলে, যেটা চীন বলছে যে আরো লোককে তুলে নাও, পভার্টি থেকে বার করে আনো, এটা ভালো হবে। এখন দেখা যাচ্ছে যে এই অর্থনৈতিক বৃদ্ধির, সভ্যতা বৃদ্ধির মূল মন্ত্র হচ্ছে এনার্জি। এখন শোনা যায় যে আমরা একটা নতুন পর্বে এসেছি, যেটাকে বলা হচ্ছে অ্যানথ্রোপোসিন এজ, মানে পৃথিবীর ভবিষ্যৎটাকে মানব জাতি নির্ধারণ করবে, মানব জাতি ঠিক করে দেবে যে পৃথিবীর ভবিষ্যৎ কি হবে। একটা লেভেল পর্যন্ত, ধরুন পৃথিবীর যেটা কোর আছে, আমি যদি গ্রহটা ভাবি, গ্রহের যে একটা কোর আছে, তার উপরে আমাদের কোনো ইম্প্যাক্ট নেই, হ্যাঁ, এখন পর্যন্ত নেই। এখন পর্যন্ত নেই। কিন্তু এটা ঠিক যে পৃথিবীতে, আরো আপনার কথাটা তো রিফাইন করে বলতে হয়, পৃথিবীতে প্রাণের কি ভবিষ্যৎ? প্রাণের ভবিষ্যৎ এমন হতে পারে, প্রাণের ভবিষ্যৎ হচ্ছে মাইক্রোব, ভাইরাস, তারা তো অনেক পুরনো প্রাণী। হ্যাঁ, মানে এটা হতে পারে যে এই যে আমরা আজকে 500 মিলিয়ন বছর ধরে, মানে পৃথিবীর বয়সের 8 ভাগের শেষ ভাগটাতে আমরা যা দেখছি, এই নানান ধরনের প্রাণী হয়েছে, মাল্টি সেলুলার প্রাণী যাকে বলি, কমপ্লেক্স প্রাণী যাকে বলি। এবং সেটা কেন হয়েছে সবাই বোঝাতে পারে না, কিন্তু এটাকে ওই ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন অফ লাইফ বলে। তখন ওই ওই যেটা 500 মিলিয়ন ইয়ার্স আগে হয়েছে, আমরা তার অংশ। এবং এই যে মাল্টি সেলুলার লাইফ, তার 5টা এক্সটিংশন ঘটে গেছে, অর্থাৎ ঝপাস করে ভীষণ কমে গেছে, আবার বেড়েছে, কমে গেছে, আবার বেড়েছে। এই যে 5টা এক্সটিংশন হয়েছে, তার একটাও কিন্তু কোনো প্রাণী ঘটায়নি। একটা আগ্নেয়গিরি প্রচন্ড ভয়ে ফেটে পড়েছে, একটা মিটিওরাইট এসে ধাক্কা মেরেছে। এই প্রথম পৃথিবীর ইতিহাসে একটা সম্ভাবনা দেখা গেছে যে একটি জীব, একটি জন্তু, তার টেকনোলজি, তার সংখ্যা ইত্যাদির সাহায্যে পৃথিবীর এমন আঘাত আনতে পারে যা একটা মিটিওরাইট দিতে পারে, মানে জীবন অবসান ঘটতে পারে, জীবনের একটা এক্সটিংশন। সব জীবন যে মরে যাবে তা নয়, কিন্তু একটা এক্সটেনশন ঘটতে পারে। অনেকে বলেন যে আমরা সেই প্রসেসটার প্রথম স্টেজে আছি, এবং অনেকে বলেন যে আমরা এভাবে চলি তাহলে আগামী 300 থেকে 600 বছরের ভেতরে এটা হবে। কিন্তু ফলে সেই সব কারণে অনেক জিওলজিস্টরা বলছেন যে এই আমরা আর হলোসিনে নেই, আমরা একটা নতুন জিওলজিক্যাল ইপকে এসেছি, যার নাম অ্যানথ্রোপোসিন ইপক। এখন জিওলজিতে সময় ভাগ করা হয়, তাতে কিন্তু ইপক হচ্ছে সবচেয়ে ছোট ভাগটা, সবচেয়ে ছোট ইউনিট ইজ ইপক। ওরা এখন বলেন যে যদি সত্যি মানুষের কারণে আরেকটা গ্রেট এক্সটিংশন হয়, তাহলে এই নামটাকে রিভাইজ করে ইরা বলতে হবে, অ্যানথ্রোপোজোইক ইরা। আমি যদি তোমায় জিজ্ঞাসা করি যে খুব সহজ ভাষায় আমাদের যারা শুনছেন এখন তাদের জন্য, যে আমরা ব্যক্তি হিসেবে কি করতে বা গোষ্ঠী হিসেবে এই যে সমস্যাগুলোর এর সমাধানে রোজকার জীবনে কি করতে পারি? এই যে পৃথিবীর যে অনেক ভূতাত্ত্বিক প্রক্রিয়া আছে, জৈবিক ভূতাত্ত্বিক প্রক্রিয়া, সেইগুলোতে মানুষ ভয়ঙ্করভাবে ইন্টারফেয়ার করছে। ফলে একটাই সূত্র, সেটা হচ্ছে গোষ্ঠীগতভাবে, প্রজাতিগতভাবে, প্রযুক্তিগতভাবে আমাদের ইংরেজিতে বলে উইথড্রল দরকার। যেমন এই যে আজকের অতিমারিটা একটা জিনিস খুব পরিষ্কার করে দিয়েছে, যে মানুষ যখন একটু সরে আসতে বাধ্য হয়, নদীর জল পরিষ্কার হয়, বাতাস পরিষ্কার হয়, আকাশ নীল হয়, দেখিনি এমন পাখি ফিরে আসে। আমার কলকাতা থেকে বন্ধুরা ছবি পাঠায় নতুন নতুন পাখির, যারা ফিরে আসতে পারে। অনেক জন্তু ফিরে আসে, সবাই স্বাগত নয় কিন্তু ফিরে আসে, কেমন? ফলে একটা সূত্র বলতে পারি, এবং সেই সূত্রটাকে ভাবতে হয় যে আমার জীবনের প্রত্যেক ক্ষেত্রে আমি কিভাবে অ্যাপ্লাই করব। সবটা তো আমার হাতে নয়। আজকে যদি মুকেশ আম্বানি ঠিক করেন যে তিনি, বা আদানিরা ঠিক করেন যে অনেক মাইন করবেন, সেটা আমার কন্ট্রোলে নেই। কিন্তু আমি কতটা ইলেকট্রিসিটি খরচা করব, আমি কতটা পেট্রোল খরচা করব, আমি কি সাইজের গাড়ি কিনবো, এসইউভি কিনবো না একটা ছোট গাড়ি। আমি যেমন একটা সম্প্রসারণের মেটাফর দিয়ে বুঝিয়েছি যে মানুষের সংসারটা অনেক বৃদ্ধি পেয়ে গেছে, অতিমাত্রায় বৃদ্ধি পেয়ে গেছে হয়তো। তাহলে
আমরা যাই করি তার একটাই সূত্র হবে, যে ইংরেজিতে বললে মানুষকে স্কেল ব্যাক করতে হবে। দীপেশ বললেন সংযমী হওয়ার কথা, বিভিন্ন প্রজন্মের মধ্যে, বিভিন্ন অর্থনৈতিক স্তরের মানুষের মধ্যে সমতা বজায় রাখার কথা। আগামী পর্বে আরো এক প্রসঙ্গ, আরো এক বক্তা। এই অনুষ্ঠান শেয়ার করুন, পরিবেশ সচেতনতা বাড়াতে সাহায্য করুন। আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়ে।